সুধীবৃন্দ, আমি শুরুতেই যারা এই ৭১-এ বহু বাধা বিপত্তি পেরিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, যারা নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের কথা, নারীদের কথা, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, লেখক, বুদ্ধিজীবী, সৈনিক, সাংবাদিক, সাধারণ মানুষ যারা ৭১-এর বিজয়কে সফল করেছেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন আমাদের জীবন আর আমাদের সময়ে, আমাদের জনগণের, আমাদের রাষ্ট্রের শ্রেষ্ঠ অর্জন। যখন ৭১ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এখন অতীতে বা এখন বর্তমানে অসত্য মিথ্যা বলা হয়, নানা ধরনের অপপ্রচার চালানো হয়, সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না। আমরা এই সব কিছুর নিন্দা জানাই। আর এ কথা আমি বলতে পারি যে আমাদের মুক্তিযুদ্ধ, তার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, এই সব কিছুকে আমরা ঊর্ধ্বে তুলে থাকব। এবং বিগত এক সপ্তাহ ধরে বা প্রায় 2 সপ্তাহ ধরে ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা তার প্রমাণ রেখেছি। ভবিষ্যতেও এই মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের বিজয় দিবস, আমাদের বুদ্ধিজীবী দিবস, এই বিষয়গুলিতে আমাদের আরও জোর, আরও উদ্যোগ, আরও প্রচেষ্টা আমাদের থাকবে, যেন সত্যিকারের ইতিহাসটা আমরা সবসময় পাঠকদের সামনে, মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরতে পারি। আর এখানে আমি একটু সুযোগ নিব, আলোচনায় 2 জন আমাদের দেশের সেরা প্রবীণ ব্যক্তি উপস্থিতি আমরা আশা করেছিলাম, একজন নেই। আরেকজন আছেন, দেশের শীর্ষ অর্থনীতিবিদ, পাবলিক ইন্টেলেকচুয়াল অধ্যাপক রেহমান সোবহান। আর আরেকজন ছিলেন লেখক, গবেষক মইদুল হাসান। এখানে এটা আমি বলতে চাই যে তাদের 2 জনকে আমি চিনি, জানি এবং পরিচয় হয় 1964 সালে। 60 বছর অধিক সময় ধরে একজনকে শিক্ষক, আরেকজনকে সাংবাদিক হিসাবে দেখেছি, চিনেছি এবং জেনেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তারা লিখেছেন, গবেষণা করছেন এবং অব্যাহত রেখেছেন তাদের কাজ। এখন 90 বছর বা তার অধিক বছরের মানুষ হয়েও তার এখনও সক্রিয়। আর প্রফেসর রহমান সোবহান তো অপ্রতিরোধ্য, আনস্টপেবল। কালকেও বক্তৃতা দিয়েছেন, আজকে সকালেও কোথাও কিছু বক্তৃতা দিয়েছেন, এখনও বক্তৃতা দিচ্ছেন। এই যে শক্তি, অপ্রতিরোধ্য, আমাদের সমাজে এই ধরনের ব্যক্তিদের সংখ্যা কমে আসছে। আজকে আমাদের অনুষ্ঠানের সামনে ডক্টর কামাল হোসেনও আছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসেন, আমাদেরকে সম্মানিত করেন। আমরা কতটুকু সম্মান দেখাতে পারি সেটা আমি জোর দিয়ে বলতে পারি না। অধ্যাপক রহমান সোবহান প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। দিল্লি নীতি নির্ধারকদের কারো সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল। তিনি লিখেছেন বাংলাদেশের অভ্যুদয় একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য। সে বইটা আমরা প্রথমা থেকে বের করেছি। আর প্রফেসর রহমান সোবহান প্রবাসী সরকারের বিশেষ দূত হিসাবে মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্সে গুরুত্বপূর্ণ কূটনীতিক কার্যক্রম করেছিলেন। আর মইদুল হাসান, উনি নাই, আমাদের খুবই ঘনিষ্ঠ, এখনও সক্রিয়। এখনই একমাত্র ধ্যান জ্ঞান মুক্তিযুদ্ধ 1971। এর বাইরে তিনি কিছু ভাবতে পারেন না, লিখতে পারেন না, বলতেও পারেন না মনে হয়। তো জীবনের সাথে এইভাবে এটা মিশে গেছে। তিনি 71 সালে মইদুল হাসান 71-এর তাজউদ্দিন আহমদের বিশেষ পরামর্শক ছিলেন। তিনি ভারতের নীতি নির্ধারকদের মধ্যে মুখ্য সচিব PN হাকসার এবং TP ধর প্রমুখদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে উচ্চ পর্যায়ে আলোচনা বৈঠকে তিনি ছিলেন। তিনি লিখেছেন মূলধারা 71, UPL প্রকাশ করেছে, আমরা বের করেছি উপধারা 71 এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন। অন্য 2 জনকে সাথে নিয়ে তিনি আলোচনা করেছেন। আর এখানে এটা আমরা স্মরণ করতে পারি 1961 সনে, 1962 সালের ছাত্র আন্দোলন ঠিক আগে 1961 সালে ঢাকা শহরে, ঢাকার বাইরে অত্যন্ত বলবো গৌরবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ পালিত হয়েছিল ঢাকার বাইরে। তখন মইদুল হাসান সাংবাদিক ছিলেন ইত্তেফাকে, তিনি গ্রেফতার হয়েছিলেন।
এবং 62 ছাত্র আন্দোলনের পর তিনি মুক্তি পেয়েছিলেন। আর রবন সোবহান 1961 সালে ভুল না হলে প্রথমে লাহোরে, পরে ঢাকায় এক দেশ দুই অর্থনীতি এবং আমাদের দুই অঞ্চলের বৈষম্যের বিষয় তীব্রভাবে তুলে লাহোর, ঢাকায় সেমিনার করেছিলেন। সেটা সে সময় দারুণ তুমুল আলোড়ন তৈরি করেছিল। শেষ পর্যন্ত কয়েকদিন পরে আইয়ুব খানকে প্রকাশ্যে বলতে হয়েছিল যে না, পাকিস্তানে একটাই অর্থনীতি, দুইটা না। তো এই রহমান সোবহান, এই আমাদের মইদুল হাসান, তাদের ভূমিকা, তাদেরকে যথাযথভাবে ডেইলি স্টার আমন্ত্রণ জানিয়েছেন বক্তৃতা করার জন্য, আলোচনার জন্যে। এটা আমাদের জন্যে খুবই একটা ভালো হতো যদি 2 দিনে থাকতে। আর নাবিন মুর্শেদ, তরুণ গবেষক, আমাদের প্রিয় ডক্টর সরোয়ার মুর্শিদ, নুরজান মুর্শিদের নাতনি ডক্টর মুর্শিদ এবং মিসেস মুর্শিদ আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। আর ডক্টর মুর্শিদ 1971 সালের প্রবাসী সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। স্বাধীনতার আগে, স্বাধীনতার পর তাদের ভূমিকাকে আমরা স্মরণ করি। আমি মনে করি এই সময়ে অধ্যাপক রহমান সোবহান, সাংবাদিক, লেখক, গবেষক মইদুল হাসান এবং নাবিন মুর্শিদের উপলক্ষে ডক্টর সরোয়ার মুর্শিদের জন্য, এই 3 জনের জন্য আমরা একটা হাততালি দিতে পারি। আমাদের মনে আছে ভাষা আন্দোলনের পর 54 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় নির্দিষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের 2 অংশ একসঙ্গে থাকতে পারবে না। এই ফলাফল ছিল পাকিস্তানের আভ্যন্তরীণ উপনিবেশবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক রায়। আমাদের আরও মনে আছে সারা পাকিস্তানে 1958 সালে অক্টোবর মাসে সামরিক আইন জারি করা হয়েছিল। 1962 সালে 21শে ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু করা এরকম একটা লক্ষ্য নিয়ে 61 সালের ডিসেম্বরের শেষ দিকে আওয়ামী লীগের 2 জন, শেখ মুজিবুর রহমান এবং ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং কমিউনিস্ট পার্টির 2 নেতা মনি সিং এবং খোকা রায়, তারা একত্রিত হয়েছিলেন ডিসেম্বর 61 সালে। তাদের আলোচনা ছিল তারা 62 সনের 21শে ফেব্রুয়ারি থেকে সামরিক শাসন বিরোধী গণতন্ত্রের জন্যে আন্দোলন শুরু করতে চান এবং সেটা শুরু হবে 21শে ফেব্রুয়ারিতে এবং এটা শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন। সে আলোচনা বৈঠকে এটা একমত হয়েছিল, সমঝোতা হয়েছিল যে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন বা ছাত্র এবং ছাত্রীর যৌথভাবে 21শে ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু করবে। কিন্তু সেই আলোচনায় আরেকটু আলোচনা ছিল, শেখ মুজিবুর রহমান এই কথা তুলেছিলেন যে এখানে আন্দোলন শেষ করলে হবে না, লক্ষ্য থাকবে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন শুরু করা। এই বিষয়ে সিপিবি নেতৃবৃন্দ বলেছিলেন এই স্লোগান বা এই আবেদন বা এই আন্দোলন শুরু করার সময় এখনও হয়নি, এটা আমরা পরে বিবেচনা করব। শেখ মুজিবুর রহমান সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু বলেছিলেন আমি মানলাম, তবে আমার কথাটা থাকলো। এরপরে 21শে ফেব্রুয়ারি আন্দোলনের প্রস্তুতি শুরু হলো, কিন্তু ইতিমধ্যে 30শে জানুয়ারি 1962 সালে করাচিতে সোহরাওয়ার্দী গ্রেপ্তার হন। সর্বত্র বিপুল প্রতিক্রিয়া হয় এবং আমাদের ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ ঠিক করে সেই যে আগের আলোচনা ছিল সিপিবি এবং আওয়ামী লীগ এবং সিপিবির আলোচনা, আন্দোলন শুরু করবে। সে আন্দোলন 21শে ফেব্রুয়ারি না করে এই সোহরাওয়ার্দীর গ্রেফতারের ফলে সিদ্ধান্ত হয় 1 ফেব্রুয়ারিতে ধর্মঘট করা হবে এবং সেখানে 2টি ছাত্র সংগঠন বিরোধিতা করে, তাদের বাদ দিয়েই মূলত ছাত্রলীগ এবং ছাত্রলীগ 1 ফেব্রুয়ারিতে ধর্মঘট করে। এই ধর্মঘটের পর 1, 2, 3, 4, 5, 6, 7 ধারাবাহিকভাবে এই ছাত্র আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর হয়। শেষ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘেরাও করে, ঘরে ঘরে তল্লাশি করে। ভুল না হলে প্রায় 250-র অধিক ছাত্রনেতা, ছাত্রকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। তো এই যে আন্দোলন এটা অব্যাহত থাকে। পরবর্তীতে শিক্ষা কমিশনের বিরোধী আন্দোলন, তারপরে আরেকটু আন্দোলন, শিক্ষকদের নিয়ে আন্দোলন।
এই ৬২ সাল পুরো সময় জুড়েই সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। তারপরে ৬৩, ৬৪, ৬৫ সাল পর্যন্ত নানাভাবে ছাত্ররা অগ্রসর হয়। এই সময় রাজনীতির নেতৃত্ব সক্রিয় হয়, জোট গঠন হয়, একই সঙ্গে প্রগতিশীল সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম চলে অনেক। তৎকালীন পূর্বাকাশন ছাত্র ইউনিয়ন, সংসদ, নানা রকম রাজনীতিক ছাত্র রাজনীতির সাংস্কৃতিক কার্যকলাপ চালিয়ে যায় অব্যাহতভাবে। ছাত্রলীগও সে সময় বিশেষভাবে সক্রিয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সংগঠনে। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করে। ৭ জুন হরতাল সফল হয়। মধ্যবর্তী মানুষ, ছাত্ররা ছাড়াও এই আন্দোলনের শ্রমিকদের, বিশেষ করে আদমজীর শ্রমিক, কলেজ শ্রমিকরা ব্যাপকভাবে অংশ নিয়েছিল। এদের উপস্থিতিতে সে আন্দোলনের একটা বড় রকমের একটা পরিবর্তন এসেছিল। আন্দোলন অনেক জঙ্গি রূপ ধারণ করেছিল। আন্দোলন আরও বেগবান হলে শেখ মুজিবের গ্রেফতারের পর গ্রেফতার হতে থাকে, জেল থেকে বের হয়ে আবার গ্রেফতার হয়। এই পটভূমিতে তার বিরুদ্ধে আরও ৩৫ জনকে নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল। তারপর ১৯৬৯ সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল এবং সামরিক বাহিনী পিছিয়ে যেতে বাধ্য হলো। আইয়ুব খান পদত্যাগ করলেন। ৭০-এর ঘূর্ণিঝড়ে পাকিস্তান সামরিক বাহিনীর শাসকের আরও বিচ্ছিন্ন হয়ে গেলেন। ৭০-এ নির্বাচন হলো, বিশাল ভোটে বিজয়ী হয় আওয়ামী লীগ। বাঙালির বিজয় হিসেবে সেটা চিহ্নিত হয়েছিল। ৫৪ সালের বিজয়ের পর ৭০-এর নির্বাচনে এটা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের মানুষ কী চায়। স্বায়ত্ত শাসন নয়, আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি সামনে চলে আসে। আসলে স্বাধীনতার দাবি প্রধান হয়ে ওঠে। ৭১-এর ৭ মার্চে শেখ মুজিবুর রহমানের রমনার বক্তৃতার দাবি আরও সামনে চলে আসে। পাকিস্তান সামরিক সরকার বাংলাদেশের ঐতিহাসিক বিজয় মানতে পারেনি। তারা শেখ মুজিব ও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। আলোচনার নামে তালবাহানা করে সময় নষ্ট করেছে, সামরিক প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত ২৫শে মার্চ, ২৬শে মার্চ গণহত্যার জেনোসাইডের পথে গেছে পাকিস্তানের সামরিক সরকার। বাঙালি জাতি তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়িয়েছে। সেই ৬০-এর দশকের দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর আন্দোলন শুধু নয়, সে সময় ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, পরে শ্রমিক কৃষকদের অংশগ্রহণ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবীদের ভূমিকা দিয়ে আমরা ৭১-এ এক অবিশ্বাস সময় পৌঁছে যাই। একদিকে পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংস বর্বরতা, নির্মম হত্যাকাণ্ড, জেনোসাইড, পাক বাহিনীর মরিয়া হয়ে পোড়ামাটি নীতি নিয়ে একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা শুরু হয়। অন্যদিকে আমাদের দেশের মানুষের জাগরণ, প্রতিরোধ, সশস্ত্র সংগ্রাম, একই সঙ্গে মানুষের আশ্চর্য সাহস, শক্তি, ঐক্য, মানবতাবাদকেও আমরা দেখি প্রকাশ্যে সর্বত্র, সর্বক্ষেত্রে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রাম ৭১-এ শুরু হলেও আমরা দেখি এবং জানি এর একটি বৈশ্বিক পটভূমি ছিল। বিগত ৬০-এর দশকের চিত্র, প্রতিচ্ছবি আমাদের কাছে একটি বড় রেডিক্যাল পরিবর্তনের সময়। সেভাবে আমাদের সামনে ওই দশকটা এখনও পরিচিত। ৬০-এর দশকের দিকে তাকালে আমাদের মনে পড়ে যায় নানা উত্থান পতনের এক সময়কাল। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় দেশে দেশে পুঁজিবাদ আর স্বৈরতন্ত্র, অর্থনৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র সমাজতন্ত্রের জন্য লড়াইয়ের সংগ্রামের কথা। এসব নিয়ে কোথাও শান্তিপূর্ণ, কোথাও মিছিল, অবরোধ, প্রতিরোধ, কোথাও গেরিলা যুদ্ধ ইত্যাদি চলছিল তখন সেই ৬০-এর দশকে। এসবের আগেই ১৯৫৯ সালে ক্যাস্ট্রো, চে গুয়েভারার কিউবা বিপ্লব যেন ৬০-এর দশকের আগাম বার্তা দিয়েছিল। সেই ৬০-এর দশকে হয়ে উঠেছিল আশা, উত্তেজনা, অস্থির এক সময়। সেই সময় আমরা আলজেরিয়া, কঙ্গো, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, প্যালেস্টাইন জনগণের মুক্তির আন্দোলনের কথা জানি এবং শুনি। আলজেরিয়ার বেনবেল্লা, কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলাদের কথাও আমরা তখনই জানতে পারি, শুনতে পারি এবং তাদের খোঁজখবর আমাদেরকে অনুপ্রাণিত করে। প্রাক বর্ষদের কথাও আমরা সে সময় জানি। ৬০-এর দশকে আমাদের গণ অভ্যুত্থানের আগের বছর ১৯৬৮ সনে সেই ৬০-এর দশকে আমরা ফ্রান্স ফানান, রেজিস দেভরে, জাপল সার্ত্রে লেখালেখির সঙ্গে আমরা পরিচিত হই। মার্ক্সবাদের পাঠের সঙ্গে নিউ লেফটের কথাও আমরা শুনতে পাই। আমরা কিছু কিছু শুনি, জানি, বোঝার চেষ্টা করি। আর বলিভিয়ার জঙ্গলে চে গুয়েভারা নিহত হলে তার বলিভিয়ান ডায়েরিও আমরা হাতে পেয়ে যাই। আমরা উত্তেজিত হয়ে সেই সংগ্রহ করি।
মনে পড়ে স্থপতি মাদুরুল ইসলাম ভলিব্যান ডায়েরি ফটোকপি করে আমাকে দিয়েছিলেন। কেমন জানি গোপনে গোপনে পড়ার একটা ভাব ছিল। আমাকে আরও অবাক করে এখনও মোহাম্মদ কিবরিয়া, আমাদের দেশে একজন শ্রেষ্ঠ শিল্পী, নিভৃত্তচারী, বিমূর্ত শিল্পী মোহাম্মদ কিবরিয়া আমার কাছ থেকে সেই বইটি নিয়ে পড়েছিলেন। অর্থাৎ সে সময় চে গুয়েভারা কীরকম একটা আলোড়ন তৈরি করতে পেরেছিলেন, এটা দিয়ে সেটা প্রমাণ হয়। এসবের পাশাপাশি তখন মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি, ফ্রান্সের তরুণ ছাত্ররা নতুন জীবনের পথে নেমেছে। 68 সালে প্যারিসের ছাত্র যুবকদের বিদ্রোহ বিশাল প্রভাব তৈরি করেছিল বিশ্বব্যাপী। আমরা তখন শুনতাম ডানিয়েল কোহেন, পরে শব্দটা ভুলে গেছে, এই ধরনের অনেকের নাম সেই প্যারিস বিপ্লবে যারা যুক্ত হয়েছিলেন। তখন এইসবের পাশাপাশি যেটা বললাম, একই সঙ্গে আমরা আমেরিকান কৃষ্ণাঙ্গদের নেতা মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে সমান অধিকারের জন্য প্রবল আন্দোলন গড়ে তুলেছেন। এসবের কিছু প্রভাব সে সময় পূর্ব পাকিস্তানের ছাত্র তরুণদের মধ্যেও ছিল। তারা আগ্রহী ছিল, এসবের তারা জানতে চেষ্টা করত। অন্ততপক্ষে আমার সেটাই মনে পড়ে সে সময়ের কথা। সে ঐতিহাসিক 60-এর দশকেই এক নতুন বাংলাদেশ গড়ে ওঠা এক গণ আকাঙ্ক্ষা ভিত্তিক গণবিপ্লব তৈরির প্রস্তুতি চলছিল। আমরা স্মরণ করতে পারি 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি আর যুক্তফ্রন্টের মধ্যে দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে দীর্ঘ 60 দশকের সূত্রপাত ঘটেছিল। আমরা সে সময়ের দিনগুলির কথা এখনও স্পন্দিত হৃদয়ে গভীরে শুনতে পাই। এই বৈশ্বিক লড়াইয়ের পটভূমিতে আদর্শগতভাবে 60-এর দশকে আওয়ামী লীগ, সিপিবি বা ছাত্রলীগের যে সমঝোতা গড়ে উঠেছিল, যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছিল সেই 60-এর দশকের আন্দোলনের গণ আন্দোলন তৈরির একটা প্রাথমিক পদক্ষেপ। এ সময় আবার বামপন্থীদের মধ্যে মস্কো পিকিং বিরোধ সারা দুনিয়ায় আলোচিত বিষয় হয়ে পড়ে। এতে বিভক্ত হয়ে যায় আমাদের দেশে বামপন্থী সংগঠনগুলো, সিপিবি, ন্যাপ, এপসু বা অন্যান্য সংগঠনগুলো। পরে চীনপন্থী সংগঠনগুলো আরও বহু ধারায় বিভক্ত হয়ে যায়। এসবের প্রতিক্রিয়া হয়েছিল বহুমাত্রিক। বিশ্বব্যাপী কমিউনিস্ট বামপন্থী সংগঠন আন্দোলনের মধ্যেও গভীর সংকট তৈরি হয়েছিল এবং তারা দুর্বল হয়ে পড়ে। তবে 71-এ সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত দেশে দেশে ছাত্র, যুবক, শ্রমিক, নারী, অন্যান্য সংগঠনগুলি দুনিয়া জোড়া বড় ভূমিকা পালন করে বাংলাদেশের সমর্থনে। এসব আন্দোলনে আন্তর্জাতিক সংগঠনগুলো বড় ভূমিকা পালন করেছিল। তবে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল বিশ্ব শান্তি পরিষদ। এই আন্দোলনের নেতা ছিলেন ভারতের কমিউনিস্ট নেতা শ্রী রমেশ চন্দ্র। পরে তিনি ঢাকা এসেছিলেন কয়েকবার। এসব কাজে ভারতের ভেতর এবং বাইরে ভারতের কমিউনিস্ট পার্টির একটা বড় ভূমিকা ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সিপিআই নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কয়েকজনের সঙ্গে তাদের বিলাতের পাটকাল থেকে যোগাযোগ ছিল। তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কয়েকজন শীর্ষস্থানীয় উপদেষ্টারাও ছিলেন, বামধারার প্রভাবাধীন ছিলেন। তারা সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা 71-এ ভারতের কলকাতা, মুম্বাই সহ ভারতের বাইরে লন্ডন, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বড় বড় কনসার্ট আর বাংলাদেশের সমর্থনে এগুলোতে অংশ নেন বিখ্যাত বব ডিলান, নোবেল প্রাইজ বিজয়ী লেখক, কবি এবং সঙ্গীতজ্ঞ জর্জ হ্যারিসন, রড স্টিওয়ার্ট, এরিক ক্ল্যাপটন, জন বায়েজ এবং পণ্ডিত রবিশঙ্করের মতো শিল্পীরা। আমাদের মনে আছে 71 সালে আমরা স্টেটসম্যান পত্রিকা আগরতলাতে এই সংবাদ পড়েছিলাম যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশে কনসার্টের আয়োজন হয়েছিল, যাতে তখন সারা বিশ্বে এই বাংলাদেশের সংগ্রামের পক্ষে একটা প্রবল সমর্থন তৈরি হয়েছিল। এই বিষয়ে এই রেকর্ড পাওয়া যায় রিচার্ড নিক্সন, প্রেসিডেন্ট অফ আমেরিকা, এবং তার নিরাপত্তা উপদেষ্টা কিসিঞ্জারের মধ্যে আলোচনা হয়েছিল এবং তাদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আর পাকিস্তান সরকার এই কনসার্টের রেকর্ড শোনা এটা বেআইনি করেছিল এবং তার সকল দূতাবাসে এটা তারা নির্দেশ দেওয়া হয়েছিল যে এটা নিয়ে যেন তারা কোনো শোনা বা কোনো কিছু না করে বা এটা তারা বেআইনি করে। নিউ ইয়র্কে যৌথ অনুষ্ঠানে কবিতা পড়েছেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ এবং রুশ কবি আন্দ্রে ভাজনস্কি এবং আরও অনেকে। রবীন্দ্র ভক্ত আর্জেন্টাইন লেখক, সাহিত্যিক ভিক্টর ওকাম্পো অনেককে নিয়ে বুয়েন্স আয়ার্সে মিছিল করেছেন। লন্ডনে কবিতা পাঠ করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন, আরও অনেকে।
এখনও মুক্তিযুদ্ধ শুরু সেই 25শে মার্চ, 26-27শে মার্চের ভয়াবহ দিনগুলির কথা মনে পড়ে। অবরুদ্ধ ঢাকায় এক ভয়াবহ সময় কেটেছে আমাদের অনেকেরই। আবার মিলিতভাবে গ্রামে, কেউ আগরতলায়, অনেকে কলকাতায় বা অন্য জায়গায় গিয়ে মিলিত হয়েছেন বা আমরা হয়েছিলাম নানা সময়ে। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো, আমরা সব ছিটিয়ে গেলাম। সহস্র, শত সহস্র লক্ষ মানুষের মৃত্যু হলো, সহস্র লক্ষ নারী ধর্ষিত হলো, মানুষের জীবনের সম্পত্তি ধ্বংস হলো, লাখো লাখো মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা মানুষের শেষ পর্যন্ত সংখ্যা দাঁড়িয়ে গিয়েছিল 1 কোটিরও ওপরে। এই হিসাব থেকে দেখা যায় প্রতিদিন গড়ে 1,02,000 শরণার্থী ভারতে ঢুকেছিল। আর 1 মিনিটের হিসাবে 71 জন ভারতে প্রবেশ করেছিল সে সময়। এটা ভারতীয় লেখক রাঘবনের বইয়ে এই তথ্যটা এইভাবে দেওয়া আছে। লাখো লাখো শরণার্থী মুক্তির সংগ্রামীদের জন্য ভারত আশ্রয়, খাদ্যের সাহায্য করলো। ভারত সরকার শুরু থেকে বাঙালি সংগ্রামীদের প্রতিরোধে কিছু গোলাবারুদের ব্যবস্থা করে, সেটা যথোপযুক্ত ছিল না। তবে ভারতের নেতৃত্বের মধ্যে সে সময় দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা কিভাবে বাংলাদেশের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে সমর্থন করবে, এর সমাধান কীভাবে হবে। কারণ ক্রমাগত শরণার্থীর আগমনে ভারতের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা একটা কঠিন সমস্যার দিকে যাচ্ছিল। এটাই তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে এই সময়ের মধ্যে এপ্রিলেও ভারত উচ্চ পর্যায়ে সরাসরি সেনাবাহিনী নিয়োগ, সেনাবাহিনী আক্রমণের কথা আলোচনা হয়েছিল। সেনাপ্রধান মানেকশর আপত্তিতে 8 মাসের জন্য যুদ্ধ সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে প্রবাসী সরকারকে সহায়তা প্রদান, সশস্ত্র সংগ্রামে ধীরে ধীরে সহায়তা বৃদ্ধি, আনুষ্ঠানিক কমান্ড গঠন, সরকার ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতার জন্য জুলাইতে শিলিগুড়ির সম্মেলন হয়। সেখানে আওয়ামী লীগের প্রবাসী সরকার, সকল এমপি, প্রাদেশিক পরিষদের সদস্য এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন গোপনে 2 দিনের সম্মেলন। সেসবের পেছনে ভারতের সাহায্য ছিল। তবে এই সম্মেলনের মধ্য দিয়ে সে সময় সরকারের মধ্যে বা দলের মধ্যে যে হতাশা, দ্বন্দ্ব, অনৈক্য কিছুটা দূর হয়, কিন্তু সেই সম্মেলন মুজিব বাহিনীর সদস্যরা বর্জন করেছিল। পুরো সময় 71-এ মুজিব বাহিনী প্রবাসী সরকারের বিরোধী অবস্থানে ছিল। এখানে বিরোধের বীজ তৈরি হয় ভবিষ্যতের জন্যে। অন্যদিকে সারা ভারতবর্ষে বাংলাদেশের পক্ষে সকল দল, ডান বাম মধ্যম, সকলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে। দেশের সকল সেরা লেখক, বুদ্ধিজীবী সমর্থন করে, তারা নানা অবস্থানে নেয়। কলকাতা, মুম্বাইতে ভারতের সেরা লেখক, কবি, গায়ক, অভিনেত্রী, অভিনেতা এমন কেউ ছিলেন না যে তারা এই আন্দোলন, এই সংগঠন, এই সমাবেশগুলিতে তারা যোগ দেয়নি। সবচেয়ে বৃহত্তম অনুষ্ঠান হয়েছিল লন্ডন, মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে। তো অন্যদিকে ভারতবাসীর ঐক্য, ইন্দিরা গান্ধীর নেতৃত্ব, সেনাবাহিনীর বিরাট ঐতিহাসিক ভূমিকা পালন করেন। বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ ভারতের যৌথ কমান্ডের কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। কিন্তু মুক্তিযুদ্ধের বিজয় সহজ ছিল না। শুরু থেকে পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মাহফুজানাম যেটা বলে গেল যে এই অঞ্চলে ভূ রাজনীতি, এবং তখন এই ভূ রাজনীতির বাইরে গিয়ে একটা বিশ্ব রাজনীতির একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের অবস্থান, চীনের অবস্থান, পাকিস্তানের অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। শুরু থেকেই পাকিস্তান পক্ষে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে নিক্সন, কিসিঞ্জারের ভূমিকাই বেশি ছিল। যদিও প্রশাসনের, নিরাপত্তা কাউন্সিলের, ডিপার্টমেন্ট অফ স্টেটে মধ্যম পর্যায়ে অনেকে ছিলেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে সমর্থন করতে পারেননি। কিন্তু নিক্সন এবং কিসিঞ্জার তার যে কোনোভাবেই হোক তার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, হতে পারে জাতীয় স্বার্থে, এবং নিশ্চয়ই চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান যে ভূমিকা পালন করেছিল, যেটা ইহা খানের মধ্যস্থতা করেছিলেন, সেটা একটা বড় বিষয় ছিল। কারণ তখন রাশিয়ার বিরুদ্ধে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন যৌথভাবে একত্রিত হয়ে নতুন একটা অবস্থান নেওয়ার জন্যে তার উদ্গ্রীব হয়েছিল। আমরা জানি যে এর আগে ফ্রান্স, রোমানিয়া এবং ভুল না হলে মিশর, তারা ওই মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, ফল হয়নি। পাকিস্তান সেখানে সফল হয়েছিল। অর্থাৎ ভূ রাজনৈতিক অবস্থানের পেছনেও আর অন্যান্য শক্তিরও কিছু না কিছু ভূমিকা ছিল। শুধু চীন বাংলাদেশের সংগ্রামের বিরোধিতা করেনি সে সময়, সেই 60-এর দশক, 70 দশক
বলা যায় 80-এর দশক পর্যন্ত বাংলাদেশ শুধু নয়, চীন দেশে দেশে জাতীয় মুক্তি আন্দোলনের বিরোধিতা করেছে। সেটা দক্ষিণ এশিয়া, সেটা আফ্রিকা, সেটা ল্যাটিন আমেরিকার অনেক দেশে এটা দেখা যায়। অর্থাৎ তাদের দেশের নিজস্ব স্বার্থের বাইরে গিয়েও তারা অন্য দেশের রাজনীতিতে হাত দিয়েছে, পক্ষপক্ষে অবস্থান নিয়েছে, বিপক্ষে অবস্থান নিয়েছে একান্ত নিজস্ব জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। সেখানে শান্তি, মৈত্রী, ঐক্য, গণতন্ত্র, প্রগতি সমস্ত কোনো কিছুরই অবস্থান নেয়নি। চীনের অবস্থান এখনও বোধহয় কোনো পরিবর্তন হয়নি, একই অবস্থানে তারা সব ধরনের সরকারের সঙ্গে সব সময় তারা সম্পর্ক রেখে চলতে চায়। এখনকার বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই আমরা দেখি। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি এগিয়ে ছিল, এখনও প্রথম দিন থেকে আবার এগিয়ে আছে এই নতুন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এবং আগামী সরকারের সময়ও তারা এটাই করবে। এটা হলো একটা চরম সুবিধাজনক রাজনৈতিক অবস্থা। তার পাশাপাশি আমরা চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এসে পাকিস্তানের সকল ক্ষেত্রে, সকল বিষয়ে সে সময় নিক্সন, কিসিঞ্জার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং যেটা মাহফুজ আনাম বলে গেলেন, সেই সময়ই অত্যন্ত গোপনে মারি থেকে বিমানে করে কিসিঞ্জার গেলেন বেজিংয়ে। সেটা তখন সারা দিনে যখন ঘোষিত হলো, এটা একটা বোমশেলের মতো সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার সহযোগীরা এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতার জন্যে রাজনৈতিক সমাধান, রাজনৈতিক সমঝোতার কথা বলেছে সবসময়। এবং এটা দিয়ে তারা ভারতের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেছে। পাশাপাশি পাকিস্তানকে সহায়তা করেছে। যখন সরাসরি তারা অস্ত্র পাঠাতে পারছে না, তখন তার ইরান, জর্ডানের মাধ্যমে পাকিস্তানে সাহায্য পাঠিয়েছে, অস্ত্র বিক্রি করেছে। আর এখানে ইরানের শাহ পাহলেভি একটা বড় ভূমিকা পালন করেছিলেন। এই অঞ্চলের, এই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ছিল খুব পরিষ্কার। সে সময় ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানিও নিরপেক্ষ অবস্থান নেয়। তারা রাজনৈতিক সমাধানের কথা বলে, যুদ্ধবিরতির কথা বলে এবং পাকিস্তান ভারতের মধ্যে আলোচনার কথা বলে। তবে আমরা এটা দেখেছি যে পশ্চিমা রাষ্ট্রগুলির দেশের রাষ্ট্রগুলোর মানুষ, জনগণ, তারা সরকার অবস্থানের বাইরে গিয়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বাংলাদেশের পাশে ছিল, সোচ্চার ছিল। বহু রকম উদ্যোগের কথা আমরা শুনি। আর এখানে অনেক সংবাদপত্র অনেক ভূমিকা পালন করেছিল। তবে রাঘবনের বই একটা সুন্দর একটা তথ্য দেওয়া আছে। তারা যত কিছু মনে করি আমরা যে তারা সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বা লন্ডন টাইমস বিপুলভাবে আমাদের সমর্থন করেছিল, সে তথ্যে দেখা যায় যে তাদের সকল সংবাদপত্র আলোচনার মাত্র 16% ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধর প্রতি সহানুভূতিশীল, মানবিকতাবাদী লেখা। আর তার বাকি যে আরও 35% ছিল, এটা বাংলাদেশের যুদ্ধ বা প্রতিরোধ বা সশস্ত্র সংগ্রামের পক্ষে নয়, অবস্থানটা তার বিরুদ্ধে গিয়েছে। এই তথ্যটা একটু আমি কিছুটা বিস্মিত হলাম। আমাদের সাধারণ ধারণা ছিল যে পশ্চিমা সংবাদপত্র, নিউ ইয়র্ক টাইমস, লন্ডন টাইমস আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছে। তবে এটা ঠিক, অনেক সংবাদপত্র মার্চের গণহত্যা, পরবর্তীতে অ্যান্থনি মাসকারেনাসের বইয়ের তার লেখা রিপোর্ট 2 পাতা জুড়ে, এটাও সে সময় বিপুল ভূমিকা পালন করেছিল, আমাদের বাংলাদেশের পক্ষে সংহতি উচ্চারিত হয়েছিল। অন্যদিকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন এবং পাকিস্তান, অন্যদিকে ভারতের পক্ষে শুরু থেকে পটগৌড়ীয় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট একটা কড়া বিবৃতি দিয়েছিলেন হত্যার নিন্দা জানিয়ে এবং রাজনৈতিক সমাধানের জন্য। কিন্তু তারপরে সোভিয়েতের ভূমিকা একটু নিষ্ক্রিয় ছিল, দ্বিধা ছিল। তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামকে তারা জাতীয় মুক্তি আন্দোলন বলবে কি না, ভাববে কি না, চিন্তা করবে কি না, কোনভাবে দেখবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই দ্বিধাদ্বন্দ্বের কারণে তারা সরাসরিভাবে প্রকাশ্যে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে অবস্থান গ্রহণ করা বা আমাদের ভারতকে সহযোগিতা করা, এই থেকে তারা বিরত ছিল। আমার যত মনে পড়ে, হাঙ্গেরিতে বুডাপেস্টে একটা বিশ্ব শান্তির সম্মেলনে বাংলাদেশ 3 দলের প্রতিনিধি গিয়েছিল। আওয়ামী লীগ থেকে আব্দুল সামাদ আজাদ, ন্যাপ থেকে দেওয়ান মাহবুব আলী এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ডক্টর সারোয়ার আলী।
হাঙ্গেরি গেলেন, মস্কো আসলেন, তারা অনেক কথা বলার চেষ্টা করেছেন, অনেক আলোচনার চেষ্টা করেছেন, কিন্তু তেমন কোনো সাড়া তারা পাননি সেখানে। তারপরে যতদূর জানা যায়, নানা ক্ষেত্রে সূত্রে সিপের কথা আমি আগেই বলেছি, ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এপ্রিল 71-এ মস্কোতে গিয়ে তিনি চেষ্টা করেছেন অনেক কথাবার্তা বলতে, যে তাদের মত পরিবর্তন, চিন্তার পরিবর্তনে কোনো পরিবর্তন আনা যায় কি না। তখনও তারা কিন্তু এইভাবে এক্ষেত্রে তারা অগ্রসর হয়নি। যদিও আমি আগেই বলেছি, সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত আন্তর্জাতিক ছাত্র, যুবক, নারী, মহিলা, কৃষক, শ্রমিক সংগঠনগুলো তখন থেকে শুরু থেকেই প্রায় বাংলাদেশের মুক্তি আন্দোলনের পক্ষে একটু একটু করে সমর্থন তারা বাড়িয়ে চলেছিলেন। সোভিয়েত ইউনিয়ন মুক্তি সংগ্রামে একটা ওই অবস্থায় বিশ্বব্যাপী একটা স্নায়ু যুদ্ধ, শীতল যুদ্ধের সময় মার্কিন এবং চীনের অবস্থানকে বিবেচনা নিয়েছিল। এমন কিছু অবস্থান নিতে চাননি যাতে এটা একটা যুদ্ধে পরিণত হয়, একটা বিশ্বযুদ্ধের সংখ্যা দেখা দেয়, সেটাই তাদের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ ছিল। ভারত ক্রমাগত সোভিয়েতকে বোঝাতে চেষ্টা করেছে। এক্ষেত্রে পিএন হাক্সার কথা আমি আগে বলেছি, ডিপি ধর তখন মস্কোতে রাষ্ট্রদূত, তাদের সকল চেষ্টা তখনও সফল হয়নি। এর মধ্যে জুলাই আগস্টের দিকে মইদুল ভাই থাকতে পারলে উনি আরও বিস্তারিত বলতে পারতেন, যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা তথ্য পায়, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় কোনো কারণে, কোনোভাবে, কোনো সময়, তাহলে মার্কিনরা বলেছিল চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশ নেবে, পাশে থাকবে। এই তথ্য ভারত পাওয়ার পর তার উদ্বিগ্ন হয়, চিন্তিত হয়, এবং তারা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দ্রুত আলোচনায় বসেন এবং সোভিয়েত ইউনিয়নকে এটা বোঝাতে সক্ষম হয় বিপদ আসন্ন। তখন ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি, যেটা 2 বছর ধরে পড়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেটা কার্য করার ক্ষেত্রে দ্রুততর ভারত অগ্রসর হয়। এবং এক্ষেত্রে আবারও সেই একাধিক প্রভাবশালী 3 জন, পিএন হাক্সা, ডিপি ধর এবং টিএন কৌল, পররাষ্ট্র সচিব, তারা ইন্দিরা গান্ধীর সাথে, অন্যদের সাথে মিলিতভাবে অবস্থান গ্রহণ করতে সক্ষম হন যে তারা ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তিতে যাবেন। তখন এই সম্ভাবনা, মানে চীন, মার্কিন এবং পাকিস্তানের এই যৌথ অবস্থানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাষ্ট্র ছিল না। তো ভারত এই প্রস্তাব যখন তারা হাজির করলেন মস্কোতে, তখন তারা দ্রুত সম্মত হলেন এবং মনে করে দিলেন গ্রেচকো, তখনকার সেনাপ্রধান, এই প্রস্তাব আমরা তো অনেক আগে দিয়ে রেখেছেন, 2 বছর ধরে। তারা দ্রুততার সঙ্গে এই চুক্তি হয় দিল্লিতে। এর ফলে সমগ্র পরিস্থিতি পাল্টে যায় এবং সোভিয়েত ইউনিয়নের পাল্টে যায়, চুক্তি হয় এবং সকল রকমের সমর্থন পায়। এবং এই চুক্তিতে ছিল দুইটি দেশের যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয়, তাহলে অন্য রাষ্ট্র তাদের সমর্থনের সহযোগিতা তার এগিয়ে যাবে। এই ধারাতে, এই চিন্তাতে এগিয়ে গিয়ে আমাদের প্রভাবী সরকারও উৎসাহিত হয়, ভারত সরকারও তার উদ্যোগী হয় এবং ভারতের প্রধানমন্ত্রী শরণার্থীর বিষয় সামনে রেখে তিনি পশ্চিমা বিশ্বের প্রধান রাজধানীগুলি সফর করেন, এটি বোঝাতে বা জানাতে বা নানাভাবে এটা বুঝতে, জানতে তাদের সামনে পথ খোলা নেয় শরণার্থীর সমস্যার সমাধান না হলে। ইতিমধ্যে ইন্দিরা গান্ধী, তার মন্ত্রিসভা, তার সমরবিদরা সিদ্ধান্ত নিয়েছেন যে 8 মাসের মধ্যে, 8 সপ্তাহ, ওই এপ্রিল নিয়েছিলেন যে 8 মাসের মধ্যে তারা এই যুদ্ধের সমাপ্তি দেখতে চান। তখন তারা আরও এগিয়ে গিয়ে সিদ্ধান্ত নেন যে দ্রুত যুদ্ধ শুরু করে দ্রুত এটাকে শেষ করা, শীতকালের মধ্যে। কারণ যখন হিমালয়ের বরফ গলার মধ্যে দিয়ে অতি শীত, দুর্গম পরিস্থিতি হবে, তখন চীন এই যুদ্ধে এসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে দাঁড়াতে পারবে না। এরকম একটা পরিস্থিতি সামনে চুক্তি হয় এবং সোভিয়েত ইউনিয়নের সমর্থনের সহযোগিতায় প্রবাসী সরকারকে, যেটা বলছিলাম, ভারত বিশ্বব্যাপী প্রচারের নামে ইন্দিরা গান্ধী ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, বন সফর করেন এবং তার দেশের মন্ত্রিসভার প্রত্যেকটা সদস্য বিশ্বের প্রায় সকল দেশ সফর করে এই জনমত তৈরি করার পেছনে এবং আগামী ভবিষ্যতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণের বিষয়ে জ্ঞাত করতে, না বুঝতে আর জানতে, অবস্থান নিতে।
পাশাপাশি প্রবাসী সরকারকে সমর্থন সহযোগিতা বৃদ্ধি করে সরকার, ভারত সরকার মুক্তিবাহিনীকে সাহায্য করা আরও বৃদ্ধি করে। মুক্তিবাহিনীর সংখ্যা 20,000 থেকে দ্রুত এটা 1 লক্ষে গিয়ে পৌঁছায়। ভারতের উদ্যোগে প্রবাসী সরকার যৌথ সমন্বয় কমিটি গঠন করে। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি যে ভারত সরকার বা সোভিয়েত সরকারও আকার ইঙ্গিতে কলকাতার প্রবাসী সরকার এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা চেষ্টা করছিল। এটা ভারত সরকার চাইলেও প্রবাসী বাংলাদেশ সরকার এটা চায়নি। সরকারের ভেতরে আপত্তি ছিল, বাধা ছিল, আওয়ামী লীগ দলের ভিতরে বাধা ছিল। আবার এটাও সত্য এই দলগুলিতে তেমন কোনো বড় শক্তি ছিল না। এটাও সত্য 17 সাল নির্বাচনে তারা কোনো আসন পায়নি, এসব যুক্তি হিসেবে দেখাতো। কিন্তু এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ এটা একটা জাতীয় আন্দোলনের একটা পরিচিতি, একটা চেহারা দেওয়ার জন্যে ঐক্যটা জরুরি ছিল। না হলে বা সোভিয়েত ইউনিয়নের পক্ষে শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক একটি সরকারকে সহায়তা সহযোগিতা করা তাদের জন্যে সমস্যা ছিল। আর এই বিষয়টা পিএন হাকসার এবং ডিপি ধর খুব ভালো করে বুঝে এবং তারা সেই পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো এই সব কিছুর মধ্যে দিয়ে ডিসেম্বরের শীতের মধ্যেই পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করার প্রস্তুতি তারা সম্পন্ন করে। আমার এখনও মনে পড়ে সেপ্টেম্বরের দিকে, অক্টোবরের দিকে যখন আমরা আগরতলার বাইরে আমাদের ক্যাম্প ছিল, আগরতলা থেকে ওই ক্যাম্পে যাওয়ার পথে দেখতেন যে পাহাড় সম উঁচু পাকা মানে মিষ্টি কুমড়া, পাহাড় সম মিষ্টি কুমড়া জমায়েত করা বা চাল কুমড়া বা এই ধরনের যেটা দীর্ঘদিন টিকে থাকবে। তো আমাদের কাছে একটা বিষয় ছিল কী ব্যাপার, এত হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড়ের মতো সব উঁচু স্তূপ করা ইত্যাদি। তো এটা ধীরে ধীরে বোঝা গেল। আর যুদ্ধ 3 তারিখে শুরু হলো, এটা স্পষ্ট আমার মনে আছে। 22 কি 23 নভেম্বর এই আগরতলা থেকে যেরকম বাংলাদেশের সীমান্তের ভেতরে বোমাবর্ষণ হতো, সেটা হতো এই জন্যে যে যেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার এবং ভারতীয় কমান্ড ভেতরে ঢুকতে পারে। এটার জন্য তারা দূরপাল্লার বোমা বর্ষণ করতেন। তার আবৃত্তি মানে তার ছায়ায় বা তার কী বলবো এটাকে ঘেরাওয়ের মধ্যে তারা অগ্রসর হতো। অর্থাৎ এই যুদ্ধ 3রা ডিসেম্বর শুরু হয়নি। এক অর্থে এই যুদ্ধ 26, 27, 28, 29, 30 মার্চে শুরু হয়েছে। বিএসএফের ভূমিকা নিয়ে একটা নতুন বই বেরিয়েছে, তাতে তারা বলছে, নানা তথ্য দিয়ে বলছে তারা তখন সে 26শে 27শে মার্চে তারা বাংলাদেশের ভিতরে নানা রকম তৎপরতা কার্যক্রম চালিয়েছিল। অর্থাৎ যে আমরা যত কথাই বলি না কেন, এই যুদ্ধ সারাক্ষণ চলেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে। কিন্তু প্রকাশ্যে যেদিন 3রা ডিসেম্বর পাকিস্তান কতগুলি বিমান বন্দরে হামলা করে, তারপরে ভারতের প্রধানমন্ত্রী কলকাতা থেকে সে রাত্রেই দিল্লিতে গিয়ে পার্লামেন্টে ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার কয়েকদিন পরেই বাংলাদেশের স্বাধীনতা এবং তার রাষ্ট্র হিসেবে তাকে স্বীকৃতি দেয়। তো এই একটা অবস্থা পরিস্থিতিতে সেই সময় আবার সে যুদ্ধ 8 দিনে শেষ হয়নি, 14 দিনে শেষ হয়েছিল। 3রা ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর। আর সে সময় আবার জাতিসংঘে সেই যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ অবস্থার পরিস্থিতির মধ্যে জাতিসংঘে এই সব নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, যুদ্ধ অবস্থা নিয়ে, চলমান যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিতর্ক ভোটাভুটি চলেছে। এবং আসলে জাতিসংঘের সাধারণ পরিষদে অন্তত 3 বার ভারত বাংলাদেশের এই প্রচেষ্টা, যুদ্ধ অবস্থা বা যুদ্ধ পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে, এটাকে বন্ধ করার জন্যে, এটাকে একটা নিষ্পত্তি করার জন্য, রাজনীতির সমাধান করার জন্যে 3 বারের ভোটে তারা মার্কিন উদ্যোগ বা কখনো অন্য কোনো দেশের নামের উদ্যোগে কিন্তু তারা সফল হয়েছিল। সেখানে ভারত, সোভিয়েত ইউনিয়ন তাদের ভোট ছিল খুব কম সংখ্যা, কিন্তু 3 বারই নিরাপত্তা পরিষদে গিয়ে এটা পরাজিত হয়। সেভাবে যে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়, ভেটো দিয়ে এটাকে বন্ধ রাখে, কারণ তখন দ্রুত সময় এগিয়ে যাচ্ছিল এবং তারাও সময় বাড়িয়ে নিচ্ছিল। এমনকি শেষ দিন ভারত একদিনের একটা সময় চেয়েছিল, 14 ডিসেম্বরের 13 ডিসেম্বর এরকম একটা, যদি মনে পড়ে। অর্থাৎ এরকম একটা সকল যুদ্ধের একটা কেন্দ্রস্থল হয়ে গেল জাতিসংঘের সেই কার্যালয়। এরকম একটা চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই কূটনৈতিক যুদ্ধ লড়াইয়ে চলে জাতিসংঘের অভ্যন্তরে, এবং তার মধ্য দিয়েই কিন্তু
বাংলাদেশের মুক্তিযুদ্ধে এগিয়ে যে আমাদের মনে আছে, আপনারা অনেকে জানেন, সেখানে পাকিস্তানের পক্ষ থেকে জুলফিকার আলী ভুট্টো প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তার সে উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং উত্তেজনা প্রকাশ্যে তার সকল কাগজপত্র ছিঁড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চিত্র এখনও ইউটিউবে কোথাও না কোথাও দেখা যায়। সেখানে তাদের এই পরাজয় হয় এবং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত যেটা বলছিলাম 16-17 দিনে যুদ্ধে পাকিস্তান বাহিনী পরাজিত হয় এবং ঢাকা রমনা ময়দানে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে। আমাদের মনে আছে আমরা সেদিন ঢাকায় পৌঁছেছিলাম সন্ধ্যাবেলা। আমরা ঢাকায় পৌঁছেই আমাদের অনেক পরিচিত মানুষ তাদের শহীদ বুদ্ধিজীবীদের বর্বর নৃশংস হত্যাকাণ্ডের কথা শুনে গভীরভাবে ব্যথিত হয়েছিলাম। প্রফেসর মুনীর চৌধুরী আমাদের আত্মীয় ছিলেন, ঘনিষ্ঠ। শহীদুল্লাহ কায়সারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ ভালো সম্পর্ক ছিল রাজনীতির কারণে, সাংবাদিকতার কারণে। আলতাফ মাহমুদ কথা আমরা আগেই শুনেছি। এ ধরনের অনেকের কথা শুনে আমরা গভীরভাবে ব্যথিত হয়েছিলাম। সেদিনের দিনটি আজকের দিন, আজকে সেই বুদ্ধিজীবী দিবস, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই সব কিছু শেষে আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা অর্জন, মুক্তিযুদ্ধের সফলতা এবং বুদ্ধিজীবী দিবস পর আজকে সেইগুলির পরে 54 বছর পর যে বিষয় বারবার আমাদের মনে প্রশ্ন জাগে, সেটা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। এটা আমার বহুদিনের প্রশ্ন জিজ্ঞাসা নিজের কাছে, আমার বন্ধুবান্ধবের কাছে এবং মাহফুজানের সঙ্গে এটা বারবার কথা বলি, আজকে সে কথা আপনাদের কাছে বলি। প্রশ্নটি হলো, এত ত্যাগ, এত রক্তের মধ্যে দিয়ে বিজয়, যে স্বাধীনতা অর্জিত হলো, সেটার পর কেন বাংলাদেশ পিছিয়ে পড়ছে বারবার? কেন 75 অভ্যুত্থান হলো? কেন এত হত্যাকাণ্ড, এত নির্বাচন, এত পরিবর্তন, অনেক উন্নয়ন অগ্রগতির পরও কেন একটা স্থায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা পেলাম না? এখনও আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকেও, গতকালও, আগামীকালেও এই অনিশ্চয়তা থাকবে। প্রশ্ন, সমাজ রাষ্ট্র এত বিভক্ত কেন? এখনও সেই 71-এর ঘটনাবলীর দীর্ঘ প্রলম্বিত প্রভাব কি আমাদের মধ্যে রয়েছে? সেই প্রবাসী সরকারের মধ্যে বিভক্তি, সরকারি দলের মধ্যে দলাদলি, কোনো ঐক্যমত্য না হওয়া, প্রবাসী সরকার, আওয়ামী লীগ ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ, সেনাবাহিনীর ভেতরে বিরোধ, নেতৃত্বের মধ্যে বিরোধ, এই সব কিছু মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি এবং শুনেছি। এই সব কিছু নিয়ে এখন আরও অনেক বিস্তারিত তথ্য আমরা জানতে পারি। এই সবেরই কি দীর্ঘ প্রভাব এখনও আমাদের সমাজে, রাষ্ট্রের সর্বত্র রয়ে যাচ্ছে? এটাকে প্রতিদিন আমাদের ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে? এসব কি আমরা অতীত থেকে পেয়েছি? এটাকে শুধু 71 থেকে এই 2025 পর্যন্ত? আমার তো বারবার মনে হয় বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে গেলে এই বিভক্তি, এই দলাদলি, এমনকি এই নৃশংসতা, এই হত্যা, এই রক্তারক্তি, এই রক্তবীজ, আজকেও কোন একটা বইয়ে দেখলাম, রাঘাবনের বই হয়তো, এই রক্তবীজ আমাদের সমাজের মধ্যে রয়েছে, ইতিহাসের মধ্যে রয়েছে। সেজন্য এইসব কি আমরা অতীত থেকে পেয়েছি? আমরা এই অনৈক্য, এই বিভেদকে বাড়িয়ে চলেছি। এর শেষ কোথায়? এসব নিয়ে আমাদের কথা বলা উচিত, আলোচনা করা উচিত। এবং আমাদের যারা তরুণ, নাবিন মুর্শিদ, ওখানে যাদেরকে দেখি সাজ্জাদ, আমার সম্পাদক না, সাজ্জাদ অধ্যাপক, ওরা এখানে আছে, আরও যাদের নাম জানি বা জানি না, তাদের কাছে আমার এই প্রশ্ন। আর আমি বা আমার বন্ধুরা যারা সে 1962 সাল থেকে 1 ফেব্রুয়ারি থেকে, মাহফুজ একটু পরে, এই 30 বছরে তার ছাত্র আন্দোলন, 30 বছরের রাজনৈতিক আন্দোলন এবং সাংবাদিকতার জীবনে 60 বছরের অধিক সময় এসব ঘটনাবলীর সাক্ষী হয়ে বারবার প্রশ্ন জাগে, এই দ্বন্দ্ব, এই বিভক্তি, এই দলাদলির শেষ কোথায়? আমরা কোথায় যাচ্ছি?